যখন আমরা ভালোবাসা নিয়ে ভাবি আমাদের মাথায় কি আসে? আকর্ষণ, আনন্দ, একসাথে কাটানো ভালো কিছু মুহূর্ত। কিন্তু ভাবুন তো, যখন সবকিছু ভেঙে পড়ে, যখন ঝড় আসে, তখন কোন ভালোবাসাটা আসলে টিকে থাকে? আজ আমরা ঠিক এমনই এক ভালোবাসার মডেল নিয়ে কথা বলবো, যা চরম ধ্বংসের মধ্যে থেকেও পথ দেখাতে পারে। আর এই যাত্রায় আমাদের সঙ্গী হবে বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা একটি বই, দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। তাহলে মূল প্রশ্নটা হলো, ভালোবাসার সবচেয়ে শক্তিশালী মডেল আসলে কোনটা? আমরা বেশিরভাগ সময়ই ভালোবাসাকে কেবল এক ধরনের ভালোলাগা বা সুখের অনুভূতির সাথে গুলিয়ে ফেলি। কিন্তু আজকের এই আলোচনা আমাদের এই প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে। দেখুন, ব্যাপারটা হলো যে সম্পর্কগুলো শুধু আকর্ষণ বা সুখের ওপর ভিত্তি করে তৈরি হয়, সেগুলো প্রায়শই খুব ঠুনকো হয়। সম্পর্কের আসল পরীক্ষা তো তখন হয় যখন ব্যর্থতা, অপরাধবোধ, লজ্জা বা কোনো কঠিন সত্য এসে সামনে দাঁড়ায়। ঠিক তখনই বোঝা যায় সম্পর্কের ভিতটা কতটা মজবুত। চলুন এই গভীর বিষয়টাকেই আজ একটু ব্যবচ্ছেদ করা যাক। চলুন তাহলে সরাসরি আমাদের কেস স্টাডিতে চলে যাই। আমরা দস্তয়েভস্কির এই উপন্যাসটাকে শুধু একটা অপরাধের গল্প হিসেবে দেখব না, বরং এটাকে দেখব চরম চাপের মধ্যে থাকা ভালোবাসার এক পরীক্ষাগার হিসেবে। আমাদের এই আলোচনার একেবারে কেন্দ্রে আছে দুটো চরিত্র, রাসকলনিকভ আর সোনিয়া। একজন হলো অসম্ভব মেধাবী এক ছাত্র, যে নিজের একটা তথ্য প্রমাণ করার জন্য খুন করে বসে, আর অন্যজন সোনিয়া, যে চরম দারিদ্র্যের শিকার হয়ে এমন একটা পেশা বেছে নিতে বাধ্য হয় যা সমাজ ঘৃণার চোখে দেখে। মানে বুঝতেই পারছেন, তাদের ভালোবাসার গল্পটা এক কথায় এক অসম্ভব প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে। এই উক্তিটা কিন্তু উপন্যাসের মূল ভাবনাটাকেই নতুন করে আমাদের সামনে তুলে ধরে। এটা আসলে কোনো অপরাধের গল্প নয়, বরং নিজের তৈরি করা মিথ্যার মুখোমুখি হওয়ার যে কি সাংঘাতিক কঠিন একটা প্রক্রিয়া, তারই গল্প। এখন আমরা এই শক্তিশালী ভালোবাসার মডেলটার একেবারে মূল অংশে ঢুকব। আমরা এর নীতিগুলোকে মোট ৩টি আলাদা স্তম্ভে ভাগ করে দেখব। প্রথমে আসি প্রথম স্তম্ভে। প্রথম স্তম্ভের মূল কথাটা হল, সত্যিকারের সম্পর্ক আকর্ষণ দিয়ে শুরু হয় না। এটা শুরু হয় স্বীকারোক্তির মতো এক চরম দুর্বল মুহূর্ত থেকে। তাহলেই এই স্তম্ভটা বাস্তবে কিভাবে কাজ করে? ভাবুন, উপন্যাসের সবচেয়ে রোম্যান্টিক মুহূর্তটা কোনো ভালোবাসার আদান প্রদান নয়, বরং রাসকলনিকভের সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি, যখন সে তার সমস্ত অহংকার আর যুক্তির দেয়াল ভেঙে বলে, আমি খুনটা করেছি। ঠিক এই জায়গাটায় এসেই কিন্তু বেশিরভাগ সম্পর্ক ধুলোয় মিশে যায়। কিন্তু দস্তয়েভস্কি আমাদের দেখাচ্ছেন আসল ভালোবাসা এখান থেকেই জন্ম নেওয়ার ক্ষমতা রাখে। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে। এটাই হল সোনিয়ার প্রতিক্রিয়া, আর এটাই দ্বিতীয় স্তম্ভের সারমর্ম। এখানে দেখুন, নৈতিক স্পষ্টতা আর অবিচল উপস্থিতি, এই দুটো জিনিস একসাথে আছে। সোনিয়া এখানে যে ভারসাম্যটা রাখে তা এক কথায় অবিশ্বাস্য। সে রাসকলনিকভের অপরাধকে এক বিন্দুও সমর্থন করে না, কিন্তু তাকে ছেড়েও যায় না। দেখুন, সম্পর্কগুলো সাধারণত দুটো ভুলের দিকে ঝুঁকে পড়ে, হয় নির্মম সত্য দিয়ে একে অপরকে আঘাত করা, নয়তো মিথ্যার সাথে আপোষ করে সবকিছু নষ্ট হতে দেওয়া। সোনিয়া এই দুই ফাঁদের কোনোটাতেই পা দেয় না। এবং সবশেষে আমাদের তৃতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভটা খুব পরিষ্কার করে দেয় যে সোনিয়া রাসকলনিকভকে উদ্ধার করতে আসেনি, বরং দায়বদ্ধতার যে কঠিন পথ, সেই পথে সে তার সাথে হাঁটতে এসেছে। তাদের এই যে যৌথ অঙ্গীকার, সেটা নৈতিকতা হোক, দায়িত্ববোধ বা বিশ্বাস, যাই হোক, এটাই সম্পর্কটাকে কেবল ব্যক্তিগত প্রয়োজন মেটানোর একটা লেনদেনে পরিণত হতে দেয় না। এখন প্রশ্ন হল, ১৯ শতকের রাশিয়ার এই নাটকীয় ধারণাগুলো আজকের দিনে আমাদের নিজেদের সম্পর্কের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যেতে পারে? এই স্লাইডটা আমাদের বুঝতে খুব সাহায্য করবে যে দস্তয়েভস্কির এই চরম রূপকগুলো আমাদের আজকের জীবনেও কতটা প্রাসঙ্গিক। যেমন ধরুন, উপন্যাসের খুন এখানে যে কোনো বড় নৈতিক পতনের প্রতীক হতে পারে, আর সাইবেরিয়া হলো সেই ভুলের অনিবার্য পরিণতি। হতে পারে সেটা থেরাপি বা সম্পর্কটাকে একেবারে শূন্য থেকে আবার গড়ে তোলার কঠিন সংগ্রাম। আচ্ছা, এতক্ষণ যা শোনা গেল তাতে মনে হতেই পারে যে এই মডেলটা কি একটু বেশি বিষাক্ত বা দুঃখের নয়? এটা খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ প্রথম নজরে মনে হয় এই কাঠামোটা শুধু কষ্টের ওপরেই মনোযোগ দিচ্ছে। কিন্তু দস্তয়েভস্কি এখানে এক গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেন। তিনি বলছেন, কষ্টটা ভালোবাসা থেকে আসছে না, আসছে আমাদের নিজেদের বোনা মিথ্যার জাল ছিঁড়ে যাওয়া থেকে। ভালোবাসাই ভাঙনের কারণ নয়, বরং এই ভাঙনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যে শক্তি আর অর্থ, দুটোই যোগান দেয়। তাহলে সবকিছুর শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন সংক্ষেপে দেখে নিই কেন এই কঠিন মডেলটা শেষ পর্যন্ত এত শক্তিশালী এবং স্থিতিশীল হয়। তাহলে আমরা দেখলাম, টিকে থাকার ভালোবাসার ৩টি মূল উপাদান হল সম্পূর্ণ সত্যের মুখোমুখি হওয়া,
ভুলকে সমর্থন না করেও অবিচলভাবে পাশে থাকা এবং একসাথে একটা উচ্চতর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এই তিনটি জিনিস একসাথে একটা সম্পর্ককে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যেও টিকিয়ে রাখতে পারে। আর এটাই হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সুখ হলো একটা সাময়িক অবস্থা, যা অনেকটা আবহাওয়ার মতো, যখন তখন বদলাতে পারে। কিন্তু ভালোবাসা হলো একটা সচেতন অবস্থান, একটা সিদ্ধান্ত যা ঝড়ের মাঝেও স্থির থাকে। তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই। আমাদের ভালোবাসা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে? ক্ষণস্থায়ী আরামের ওপর, নাকি চিরকালীন সত্যের মুখোমুখি হওয়ার সাহসের ওপর?